পশ্চিমবঙ্গের এক সুন্দর সবুজ গ্রাম ছিল সুবর্ণপুর। চারদিকে সবুজ ধানের ক্ষেত, পাখির ডাক আর শান্ত পরিবেশে ভরা ছিল গ্রামটি। এই গ্রামেই থাকত দুই ছোটবেলার বন্ধু, বিজয় এবং নিতাই। বিজয় ছিল খুবই পরিশ্রমী মানুষ। ভোরবেলা সূর্য ওঠার আগেই সে মাঠে চলে যেত, সারা দিন মন দিয়ে জমিতে কাজ করত। অন্যদিকে নিতাই ছিল একেবারে উল্টো। সে কাজ করতে খুব তো পছন্দ করত না, কখনো একটু কাজ করত, আবার অনেক সময় বাড়িতে বসেই কাটিয়ে দিত। একদিন গ্রামের বৃদ্ধ মানুষ হরিপদ কাকা বিজয়ের সাথে দেখা করলেন। তিনি বললেন, আরে বিজয়, শুনেছি এবছর তোমার জমিতে খুব ভালো ফসল হয়েছে। বিজয় হাসতে হাসতে বলল, হ্যাঁ কাকা, ঈশ্বরের কৃপায় এবং আরেকটু পরিশ্রমের কারণে এবছর বেশ ভালো ধান হয়েছে। কাকা আবার জিজ্ঞেস করলেন, তোমার মোট কত বস্তা ধান হয়েছে? বিজয় বলল, কাকা, আমার 5 একর জমি থেকে মোট 150 বস্তা ধান হয়েছে। এই কথা শুনে কাকা খুব খুশি হলেন। ঠিক আছে কাকা, এখন আমাকে ধানগুলোকে বাজারে বিক্রি করতে যেতে হবে। আমি এখন যাচ্ছি। এই বলে বিজয় সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নিতাই সেদিক দিয়ে নিজের জমির দিকে যাচ্ছিল। হরিপদ কাকা তাকে ডাকলেন আর বললেন, এই নিতাই, কোথায় যাচ্ছ তুমি? নিতাই বলল, কাকা, সকালে ধানের বস্তা ভরে রেখেছিলাম, এখন সেগুলো নিয়ে আসতে যাচ্ছি। কাকা জিজ্ঞেস করলেন, তোমার তো 5 একর জমি আছে, কত বস্তা ধান হয়েছে? নিতাই একটু লজ্জা পেয়ে বলল, আমার 1 একরে 20 বস্তা করে ধান হয়েছে, মোট 100 বস্তা ধান হয়েছে। কাকা অবাক হয়ে বললেন, কিন্তু তোমার বন্ধু বিজয়েরও তো 5 একর জমি, তার ধান হয়েছে 150 বস্তা। এই কথা শুনে নিতাই অবাক হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে সে সব কথা তার স্ত্রী কুসুমকে বলল, এবং কুসুম বলল, তুমি বিজয়ের মতো পরিশ্রম করো না, তাই তোমার কম ফসল হয়েছে। নিতাই একটু রেগে পড়ল। আমি তো যতটা পারি কাজ করার চেষ্টা করি। তখন কুসুম একটু ভেবে বলল, শোনো, তুমি তোমার জমি বিক্রি করে বিজয়ের পাশের জমি কিনে নাও, তারপর দুজনে মিলে একসাথে চাষ করো, এতে আমাদের লাভ বেশি হবে। পরের দিন সকালে সে বিজয়ের বাড়ি গেল। বিজয় ভাই, আমি ভাবছি তোমার পাশের 5 একর জমি কিনব, তারপর আমরা দুজনে মিলে 10 একর জমিতে একসাথে চাষ করব। বিজয় তা শুনে খুব খুশি হয়ে গেল আর বলল, এইটা তো খুব ভালো কথা, আমরা একসাথে কাজ করলে ফসলও ভালো হবে। তারপর তারা দুইজন জমির মালিক ধনঞ্জয় শেঠের কাছে গেল। শেঠজি, রামুর কাছে আপনার যে জমিটা আছে আমি সেটা কিনতে চাই। তো কিনে নিন, আমি কবে বারণ করেছি? কিন্তু জমিটা কেনার জন্যে তুমি কি টাকা এনেছ? আসলে শেঠজি, ব্যাপারটা হলো আমি আমার 5 একর জমি বিক্রি করে রামুর কাছের 5 একর জমিটা কিনতে চাই। তাই তো কিনে নিন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার জমির বিনিময়ে আমি আপনার জমি আর 10,000 টাকা চাই। কিন্তু শেঠজি, আমার জমিও তো 5 একর, আর আপনার জমিও 5 একর, তাহলে আপনি আমার কাছে আরও 10,000 টাকা চাইছেন কেন? দেখুন ভাই মহেশ, জমির দাম সময়ের উপর নির্ভর করে। আপনি যদি কিনতে চান তাহলে 10,000 টাকা দিন, কিনে নিন, নইলে আমার কিছুই যায় আসে না। ঠিক আছে শেঠজি, আপনি আরও আমার কাছ থেকে টাকা নিয়ে নিন, কিন্তু আপনার ওই জমিটা আমাকে দিন। তারপর মহেশ শেঠ মনিরামের কাছ থেকে তার জমি কিনে নেন। তারপর কিছুদিন পর, শোনো ভাই নিতাই, কাল থেকে আমাদের জমিতে হাল চালাতে শুরু করতে হবে। তার জন্য কালকে সকালে তুমি প্রস্তুত থাকবে জমি যাওয়ার জন্য। আরে, আর হাল চালানোর জন্য তো অনেক পরিশ্রম লাগে। হালের সাথে সাথে আমাকেও জমিতে হাঁটতে হবে। আমাকে এই থেকে বাঁচার জন্য কোনো না কোনো উপায় বের করতেই হবে। আরে শোনো ভাই বিজয়, আজ আমার স্ত্রীর বাবা মারা গেছে, আর আমাকে 12 দিনের জন্য আমাকে সেখানে যেতে হবে। আর যদি আমি সেখানে না যাই তাহলে তাদের ভালো লাগবে না। হ্যাঁ নিতাই ভাই, এই তো সত্যি কথা, সে তো তোমার নিজের বাবার মতো। তো তুমি সেখানে চলে যাও ভাই, আর আমি তোমার ভাগের কাজটি করে নেব। তুমি নিশ্চিন্তে চলে যাও। আমার তো এমন মনে হচ্ছিল তুমি এই কথার জন্য একদমই মানবে না। তুমি সত্যি আমার অনেক ভালো বন্ধু রয়েছো। আমি 12 দিন পরে এসে তোমার সাথে অনেক পরিশ্রম করব।
তারপর কিছুক্ষণ পরে নিতাই তার স্ত্রীর সাথে সে নিজের শ্বশুরবাড়ি চলে যায়। আর এই কথা শুনে বিজয় অনেক দুঃখিত হয়ে যায়। ওগো, শুনছো? তোমাকে দেখে অনেক দুঃখিত কেন মনে হচ্ছে? কি হয়েছে বলো আমাকে। কি এমন কথা রয়েছে যা তুমি এত দুঃখিত হয়ে বসে আছো? বলো আমাকে। আরে কিছু না, নিতাই সে তার স্ত্রীর সাথে সে তার নিজের মায়ের বাড়ি গেছে, আর জমিতে অনেক কাজ পড়ে রয়েছে, সে নিয়ে চিন্তিত রয়েছি। ওগো, তুমি এত চিন্তা করো না। যতদিন সে আসছে না ততদিন পর্যন্ত আমি তোমার সাথে কাজ করব এবং তোমাকে সাহায্য পুরোপুরি করার চেষ্টা করব। তার পরের দিন থেকে তারা দুইজন স্বামী স্ত্রী দুইজনে জমে খুঁড়তে শুরু করে দেয়। তারপর কিছুদিন পর বিজয় নিতাইয়ের বাড়ি যায় এবং নিতাইকে বলেন, শোনো ভাই নিতাই, বৃষ্টির সময় তো চলে এসেছে এবং একটু একটু করে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। তো আমি ভাবছিলাম আমরা দুইজন মিলে বৃষ্টির জলগুলোকে যাওয়ার জন্য এখনই রাস্তা বানিয়ে দিই। এখন যদি বৃষ্টির জলগুলোর যাওয়ার জন্য রাস্তা বানিয়ে দিই, তাহলে বৃষ্টির জল আমাদের জমিতে এক জায়গায় জমাট বাঁধবে না। কিন্তু বিজয় ভাই, এখন আমার একটি জরুরি কাজ রয়েছে। আরে কি হয়েছে নিতাই ভাই? এমন সময় কি এত জরুরি কাজ পড়ে গেছে? আরে হ্যাঁ, আমি তো তোমার বলতে ভুলেই গেছি। আমাকে তোমার বৌদিকে নিয়ে শহরে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, কেননা 2-3 দিন থেকে তোমার বৌদির শরীর অনেক অসুস্থ রয়েছে। তাই তোমার বৌদিকে ডক্টর দেখাতে নিয়ে যাব। ঠিক আছে নিতাই ভাই, তুমি চলে যেও, আর এখানে সকল কাজকাম আমি দেখে নেব। আবার নিতাই সে নিজের মনে মনে ভাবে, আরে বাহ, আমার কথা তো এর তাড়াতাড়ি মেনে গেছে, আর আমার ভাগের কাজও করার জন্য তাড়াতাড়ি রাজি হয়ে গেছে। দুইজন মিলে আমরা ফসল চাষ করব। এই উপায় আমার সত্যি খুব ভালো ছিল, না হলে আমাকে একাই জমিতে কাজ করতে হতো। কি ভাবছো নিতাই ভাই? তুমি চিন্তা করো না, আমি বললাম না, আমি এখানে সকল কাজ দেখে নেব। তুমি নিশ্চিন্তায় বৌদিকে ডক্টর দেখিয়ে নিয়ে এসো। সেটাই তো আমি ভাবছিলাম, সবগুলো কামকাজ তোমার উপরে ছেড়ে যেতে একটুকু ভালো লাগছে না, কিন্তু আমি করব কি? যেতে তো হবেই, আবার না গেলে তো হবেও না। আবার বেশি শরীর অসুস্থ হয়ে গেলে আরও বড় সমস্যাতে ফেসে যাব আমি। তার পরের দিন তারা দুজন স্বামী স্ত্রী কাজ করার ভয়ে বাহানা করে শহরে চলে যায় এবং অন্যদিকে মোহন বৃষ্টিতে ভিজে নিজের জমিতে জল নিয়ে যাবার জন্য রাস্তা বানাতে শুরু করে। আবার রাত্রের সময়, শোনো গো, আমার মনে হচ্ছে যখন আমাদের জমিতে কোনো কাজ থাকে না, তখন তোমার বন্ধু নিতাই বাড়িতেই থাকে, এবং যখন আমাদের জমিতে কাজ থাকে তখন তোমার বন্ধু কোনো না কোনো বাহানা সে বানিয়ে নেয়। আমার সন্দেহ একেবারে ঠিক রয়েছে, সে জেনে শুনে বাহানা বানিয়ে নেয় এবং সে এবং তার স্ত্রী শহর চলে যায়। এই তুমি কি বলছো? তুমি এই মতন বলে আমার এবং আমার বন্ধুর মধ্যে তুমি ঝগড়া লাগাতে চাইছো? সে আমার ছোটবেলার বন্ধু রয়েছে, সে আমাকে কোনো দিন ধোঁকা দিতে পারবে না। তুমি আমার বন্ধু ব্যাপারে ভুল বুঝছো। তোমার আমার কথাতে একদম বিশ্বাস নেই না? তুমি দেখে নেবে, কিছুদিনের মধ্যে তোমার বন্ধুর সত্যটা দেখতে পেয়ে যাবে। তারপর কিছুদিন এই মতন চলে যাওয়ার পর জমিতে ফসল তৈরি হয়ে যায়। নেতাই ভাই, চলো আজকেই জমির ফসল কাটতে হবে, কারণ আজ সন্ধ্যায় আমার স্ত্রীর সাথে আমার শালির বিয়েতে যেতে হবে। আর যদি আজকে ফসল না কাটি, তাহলে কালকে থেকে ফসল খারাপ হতে শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বিজয় ভাই, চলো আজ আমরা ফসলকে কেটে বস্তাতে ভরে নেব। তারপর তারা দুইজন জমিনের দিকে চলে যায় এবং পুরো ফসল কেটে বস্তাতে ভরে নেয়। ঠিক আছে নেতাই ভাই, আমরা তো পুরো ফসলের বস্তা ভরে নিয়েছি, আর এখন সন্ধ্যাও হতে চলেছে। তো এখন আমি আমার শালির বিয়েতে যাওয়ার জন্য আমি এখান থেকে যাচ্ছি, এবং তুমি সবগুলো বস্তাকে তুমি নিজের বাড়িতে নিয়ে যাও। আর যখন আমি কালকে বাড়ি আসব, তখন আমরা দুজন ধানগুলোকে বাজারে বিক্রি করে আসব। আরে ভাই, তুমি চিন্তা করো না। যখন আমার কাজ ছিল তখন তুমি সবগুলো কাজ একাই করেছিলে, আর এখন তোমার কাজ রয়েছে, তো আমি একাই সবগুলো কাজ করে নেব। তুমি এই কথা নিয়ে চিন্তা করো না। আমি সবগুলো বস্তা থাকি আমি নিজের বাড়িতে নিয়ে যেয়ে রাখব। সবগুলো ফসল কি এখানে কেন নিয়ে এসেছো? বাজারে কেন বিক্রি করে আসলে না? ও কি হয়েছে না, বিজয় সে তার নিজের শালির বিয়েতে গেছে, এবং সে কাল সকালে বাড়ি ফিরবে। তারপরে সবগুলো ফসলকে বাজারে বিক্রি করতে যাব। চলো, এই তো ভালোই হয়েছে, সবগুলো বস্তা এখানে নিয়ে এলে। আমার কাছে এক বুদ্ধি রয়েছে। হ্যাঁ হ্যাঁ বলো,
তোমার কাছে কি বুদ্ধি রয়েছে এবং এখানে ফসলগুলো আনা কেন উচিত হয়েছে? দেখো, তোমার বন্ধু কাল সকালের আগে আসা বালা নেই। আর এই সময়ে আমাদের বাড়ির পেছনের রুমই রেখে দিই যদি, তাহলে সকল ফসলের টাকা আমাদের হয়ে যাবে। এই কথাটা তুমি একেবারে ঠিক বলছো, কিন্তু আমরা বিজয়কে কি বলবো? আমাদের সকল ফসল কোথায় গেছে? তখন আমরা কি জবাব দেব? আরে এগুলো কথা নিয়ে তুমি একেবারে চিন্তা করো না। কাল সকালে যখন তোমার বন্ধু ফসল নিতে আসবে, তখন তুমি বলে দেবে যে সকল বস্তাগুলো বাড়ির বাইরে রাখা ছিল, কি জানে এখান থেকে বস্তাগুলো কে নিয়ে চলে গেছে। শুধু তুমি এটুকুই বলে দেবে, এতে সে কি করতে পারবে? সে কিছুই বলবে না। আরে বাগো গিন্নি, তুমি কত বুদ্ধিমান, তোমার কত দিমাগ কাজ করে। আমি তো শুধু জমিতে কাজ করা থেকে বাঁচতিলাম, আর তুমি তো সকল ফসলকেই নিজের বানিয়ে নিয়েছো। বাহ গো গিন্নি, বাহ। তুমি এই কাজে একেবারে দেরি করো না। তুমি সবগুলো বস্তাকে বাড়ির বাইরে রেখে দাও, যাতে গ্রামবাসীরাও দেখতে পায় কি বস্তা বাড়ির বাইরে রেখেছিলাম, আর রাত হওয়াতে সবগুলো বস্তাকে বাড়িতে লুকিয়ে দেব। তারপর রাত হবার পরে তারা দুইজন স্বামী স্ত্রী বাড়ির পিছনের রুমের মধ্যে সবগুলো বস্তাকে লুকিয়ে দেয়। আবার তারপরের দিন সকাল হবার পরে বিজয় নিতাইয়ের বাড়ি যান। আরে নিতাই ভাই, ধানের বস্তাগুলো কোথায় রেখেছ? চলো আজ আমরা ধানগুলোকে বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ ভাই, চলো। আরে বাবারে বাবা, আমি তো সবগুলো ধানের বস্তা এখানেই রেখেছিলাম, তো কোথায় গেল ধানের বস্তাগুলো? এ কি বলছো নিতাই ভাই? ধানের বস্তাগুলো কোথায় আছে? আমি জানি না। আমি কালকে সন্ধ্যায় ধানের বস্তা জমি থেকে এনে এখানে সবগুলো বস্তাকে রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম এখান থেকে সবগুলো বস্তাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেব, কিন্তু এখন আমরা কি করব? সবগুলো ধানের বস্তা তো চুরি হয়ে গেছে। কি, আমাদের সবগুলো ধানের বস্তা চুরি হয়ে গেছে? হ্যাঁ, এগুলো সব চোরদেরই কাজ, না হলে এখানে রাখা সবগুলো ধানের বস্তা কে নিয়ে যাবে? নিতাই ভাই, এ তুমি কি করলে? পুরো 6 মাসের পরিশ্রম তুমি চোরের হাতে ধরিয়ে দিলে। তোমার থেকে আমার এই উমিদ ছিল না। তুমি কি বলছো? তুমি তো এমন করে বলছো যাতে সেই ফসলে শুধু তোমার একাই অধিকার ছিল, আর তুমি এমন করে বলছো যাতে আমি জেনে বুঝে সবগুলো ধানের বস্তাকে চোরকে চুরি করিয়ে দিয়েছি। ওই ফসলে তো আমারও ভাগ আছে, ক্ষতি তো আমারও হয়েছে। হ্যাঁ, এ কথাও তো সত্যি রয়েছে। চোর তো আমাদের দুইজনেরই ভাগ নিয়ে গেছে, আমাদের দুজনেরই অনেক ক্ষতি হয়েছে। ঠিক আছে, আমি এখন বাড়ি যাচ্ছি। এবং বাড়ি গিয়ে সে চুপচাপ বসে থাকে। তখন তার স্ত্রী বলেন, কি হয়েছে গো? তুমি এত দুঃখিত হয়ে কেন বসে আছো? কি বলবো আমি তোমাদের? তারপর বিজয় সবগুলো কথা তার স্ত্রীকে বলে দেয়। আরে কোনো ব্যাপার নাই, তুমি চিন্তা করো না। এখন জমিতে কাজ করার জন্য অনেক সময় রয়েছে। আমাদের বাড়ির পিছনের জমিতে সবজি চাষ করে বাজারে বিক্রি করার কাজ শুরু করে দাও। হ্যাঁ, তুমি এ কথা একেবারে ঠিক বলছো। আমি কতদিন বাড়িতে বসে হাতে হাত রেখে বসে থাকব? তাতে আমার কোনো টাকা মিলে যাবে না। তার থেকে ভালো আমি জমিটা চাষ করতে শুরু করে দিই। তাতে সবজি চাষ করে কিছু যদি উপার্জন হয়, তাতে আমরা সন্তুষ্ট থাকব। তারপর বিজয় সবজি চাষ করার জন্য তার বাড়ির পিছনের জমিটিতে খুঁড়তে শুরু করে। সেই সময় জমি খুঁড়তে খুঁড়তে সে একটি কলসি দেখতে পায়। আরে, এই কলসিটিতে তো সোনা এবং চাঁদি থেকে ভরা রয়েছে। এই তো আমার ভালো ভাগ্য রয়েছে। যদি আমার ফসল চুরি না হতো, তাহলে তো আমি কোনোদিন এখানে সবজি লাগাতাম না এবং না কোনো জমি খুঁড়তাম। আর যদি আমি এখান থেকে একটি সোনার পয়সা বিক্রি করে দিই, তাহলে আমার পুরো ফসলের টাকা মিলে যাবে। তারপর বিজয় বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সবকিছু সে ব্যাপারে বলে দেয়। এইগুলো সব ভগবানের দয়া রয়েছে, কারণ তুমি অনেক পরিশ্রমী রয়েছ এবং পরিশ্রমের ফল কোনো না কোনো দিন মিলবে। এবং অন্যদিকে, শোনো গো, আজ রাত্রে আমরা এই ফসলের আমার ভাইয়ের ওখানে নিয়ে যাব এবং রাত্রে সেখানেই থেকে যাব। তারপর সকালে শহরে গিয়ে সবগুলো ফসলকে সেখানেই বিক্রি করে দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলছো। আমরা ঠিক সেই মতনই করব। তারপর রাত হবার পর সে এবং তার স্ত্রী দুইজন সেই রুমে যায় যে রুমে সকল বস্তাগুলো রাখা ছিল, এবং সেখানে গিয়ে দেখে যে সবগুলো ফসলের বস্তা খারাপ হয়ে গেছে। আরে, এ কি হয়ে গেছে এখানে?
আমি তো এই লুকানোর সময় এই তো ভেবেছিলামই না যে যদি ফসলের মধ্যে একটুকু বাতাস না লাগে তাহলে ফসল খারাপ হয়ে যাবে। এই সব শুধু তোমার জন্য হয়েছে। যে আমাদের ভাগে মিলার ছিল, এখন তো সেও সবকিছু চলে গেছে। এখন আমরা দুজন কি করব? আমাদের সব নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে আমাদের কখনো কারো সঙ্গে খারাপ করতে নেই, কারণ কারো সঙ্গে খারাপ করলে তার নিজের সঙ্গে খারাপ হয়। আর বিজয় অনেক পরিশ্রমী মানুষ ছিলেন, তার জন্য সে তার পরিশ্রমের ফল পেয়ে গেছে। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এই গল্প থেকে কিছু শিক্ষা পায়। ধন্যবাদ।